আজকে ঢাকা শহরের পুলিশ কমিশনার বলে নৈশ প্রহরীকে ক্ষমতা দেওয়া হলো জনগণকে গ্রেফতার করার। চিন্তা করেন কোথায় গেছেন আপনি এখন। নাই, কাজে এখন আর বিপ্লবী সরকারের কোনো সুযোগ নাই। এখন বাংলাদেশ সংবিধানের অধীনে চলতে হবে, এবং সংবিধানের অধীনে চলতে হলে সাংবিধানিক সরকার দরকার। সে সরকার যত তাড়াতাড়ি করতে পারবেন ততই দেশের মঙ্গল হবে। মন্দ মন্দ ভালো মন্দের মিশ্রণ হতে পারবে না। আওয়ামী লীগ, বিএনপি, রাজনৈতিক দল যারাই করে না কেন, তারা সব দল করে সবাইকে নিয়ে, ভালো কি নিয়েও মন্দ কি নিয়েও। এই যে রাজ্জাকি সাহেব প্রশ্ন তুলেছেন, আজকের এই সম্পদগুলোর উকিলকে, আজকে কোম্পানিগুলোর দায়িত্ব কে নিল, বিভিন্ন জায়গাগুলো শূন্যস্থান কে পূরণ করলো। বলি নাই যে নির্বাচন দেন, আমরা বলছি আপনি ক্ষমতা কেমনে আছেন, আপনি ক্ষমতা কেমনে আছেন। আপনি যে বিপ্লবী সরকার ছিলেন তো 5ই আগস্ট, 7ই আগস্ট আপনি বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। আপনি কি করে ক্ষমতায় 8 মাস আছেন? আপনি আলী রিয়াজ সাহেবকে কে নিয়োগ দিল? এই নিয়োগের বৈধতা কে? আলী রিয়াজ সাহেব যে বাংলাদেশ সরকারের জনগণের টাকা খাচ্ছেন, এই টাকার অনুমোদন কে দিল? আজকে এজ অন টুডে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী এই বর্তমান সরকার কি বৈধ? এই অবৈধ সরকারের অধীনে আমরা কেন চলবো 7 মাস? 7 মাস চলে যাচ্ছে, এখনো কেন অবৈধ সরকার? হয় বিপ্লবী সরকার ঘোষণা করেন আজকে। নাহিদ কেন রাজনৈতিক দল করলো? আমি তো মনে করি নাহিদ উচিত ছিল দাঁড়ে পল্টনে দাঁড়ায় বলতো যে আজ থেকে বিপ্লবী সরকার শুরু হলো, আমি ঘোষণা দিলাম, দেখি আমাকে কে বাধা দেন, দেখি আমার বিরুদ্ধে কে দাঁড়ান। আমি আজকে থেকে বিপ্লবী সরকারের ঘোষণা দিলাম। এই বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আমরা সবাই আছি। এই ঘোষণা যদি সেদিন সোহরাওয়ার্দী মানিক মিয়া বিরুদ্ধে দিতেন, তাহলে দেখতাম কে বাধা দেয়, কে বাধা দেয় আমরা সেটা দেখতে পারতাম। কিন্তু কেউ তো বাধা দিল না। তাহলে আপনি সাংবিধানিক সরকার হলেন কি করে? সাংবিধানিক সরকার হওয়ার পরে আপনি কি করে ক্ষমতা থাকলেন? সেদিন থেকে আজ পর্যন্ত আপনি কি করে ক্ষমতায় আছেন? এই ক্ষমতার বৈধতা কোথায়? গণতন্ত্র যদি থাকে, সংবিধান যদি থাকে, তাহলে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হইতে হবে, এর কোনো বিকল্প নাই। সংবিধান তো এখন আর চাচ্ছে না, নতুন সংবিধান চাচ্ছে। সংবিধান চাচ্ছে না বদলান ক্ষমতা থাকলে, কিন্তু এখন তো আছে। আপনি সংবিধান পরিবর্তন করে ফেলেন, ক্ষমতা থাকলে করে ফেলেন, আমার তো মানা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান মানা না করবেন, মানতে হবে। আজকে ঢাকা শহরের পুলিশ কমিশনার বলে নৈশ প্রহরীকে ক্ষমতা দেওয়া হলো জনগণকে গ্রেফতার করার। চিন্তা করেন কোথায় গেছেন আপনি এখন। পুলিশ কমিশনার হুকুম দিয়ে দেয়, রাজ্জাক সাহেব বলেন এখন গ্রেফতার করে নিয়ে আসবে, আপনাকে নিয়ে চলে যাবে নৈশ প্রহরী। রাত্রে যারা দোকান পাট মাঠে পাহারা দেয়, তারাও আপনাকে রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে। আরে ভাই, চোর না ডাকাত সেটা তো প্রমাণ হবে কোর্টে গেলে পরে। এর আগে যদি আপনি যাকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন, এবং একটা পুলিশ কমিশনার একটা সভ্য দেশে যদি এরকম হুকুম দিতে পারে, তাহলে আমি জানি না দেশে আইনের শাসন কোথায় আছে। আমি জানি না দেশে আইন আছে কিনা, আমি জানি না দেশে আইন শৃঙ্খলা আছে কিনা, আমি জানি না দেশে আপনাদের উকিল, আদালত, কোর্ট কাছারি, রেজিস্ট্রেশন দরকার আছে। কারণ আজকে বলছে পুলিশ একটা নৈশপ্রহরী অ্যারেস্ট করতে পারে, কালকে বলবে পুলিশ সাজাও দিতে পারে। যদি কালকে বলে দেয় যে আমি সাজা দিয়ে দিব, আপনি কি করবেন? কমিশনার সাহেব বলে দিল ধরে নিয়ে আসেন, আমি সাজা দিয়ে দিব, আপনি কি করবেন? আচ্ছা, দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? আমি এই জন্য বলছি, আপনি একটি অবৈধ সরকার, বর্তমান সরকার সম্মিলিত অবৈধ সরকার। বৈষম্য ছাত্র আন্দোলন রাজনৈতিক দল করার পর থেকে, এবং তাদেরকে সাংবিধানিক এই বাংলাদেশ সংবিধানের অধীনে অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনার আজকে একটা ঘোষণা দিয়েছে, তার নতুন দল নিবন্ধন করার জন্য ঘোষণা দিয়েছে। তারা যদি নিবন্ধন ঘোষিত হয়, তাহলে এখন ছাত্র বৈষম্য ছাত্র বলে কোনো কথা নাই। কাজে এখানে বিপ্লবী সরকারের আর অবস্থান নাই। এখানে দেয়াল লিখন মুছে গেছে, এগুলো হোয়াইট ওয়াশ হয়ে গেছে। এই হোয়াইট ওয়াশ দেওয়াল মুছনের পরে এখন সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নাই। কাজে সংবিধানের মধ্যে থাকতে হলে এই সরকারকে বৈধ হতে হবে। এই সরকারকে নতুন নাগরিক কমিটি, নাগরিক রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে আর কোনো বৈষম্য ছাত্র বলে কেউ নাই। কাজে এখন আর বিপ্লবী সরকারের কোনো সুযোগ নাই। এখন বাংলাদেশ সংবিধানের অধীনে চলতে হবে, এবং সংবিধানের অধীনে চলতে হলে সাংবিধানিক সরকার দরকার। সে সরকার যত তাড়াতাড়ি করতে পারবেন ততই দেশের মঙ্গল হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ সাহেব যে কথাগুলো বলেছেন, উনি প্রথমে স্বীকার করেছেন দেশে থাকেন না।
দেখেন আমাদের দেশের কৃষি উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাবসেন্টিস ফার্মার। যে কৃষক জমিতে থাকে না সেই কৃষকের জমিতে ফসল হয় না, এটা প্রচলিত নিয়ম, পুরনো নিয়ম। কাজেই যিনি যে বাংলাদেশে থাকেন না সেই বাংলাদেশে নিয়ে চিন্তা করার দরকার নাই। উনি তো ওই বিদেশ থেকে চাকরি করে আয় করে দেশে আনতে পারেন নাই, উনি দেশ থেকে জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে নিয়ে চলে গেছেন। আমরা অনেক বড় বড় সাহেবদের চিনি, রিয়াজ সাহেবদের মতো লোকদের চিনি যারা বাংলাদেশে বাড়িঘর বিক্রি করে ওই দেশে বিক্রি করছেন। গুলশানের মূল মালিক গুলা এখন গুলশানে নাই, তারা গিয়া নিউ ইয়র্কে ওয়াশিংটনে বাড়ি কিনছেন, কিন্তু এগুলো বিক্রি করে দিয়ে গেছেন, টাকাগুলো নিয়ে গেছেন। আমি একটা কথা বলতে চাই এখানে, একটু বিনয়ের সঙ্গে সবার সাথে বলতে চাই। দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের 200 বছর শাসন করেছে। তাদের ধর্ম ছিল আলাদা, ভাষা ছিল আলাদা, তারা ছিল একটি প্রতিপক্ষ, তাদের সংস্কৃতি কালচার সব ছিল আলাদা। তখন তারা ছিল একটা আলাদা গোষ্ঠী, আমরা বাকি ভারতীয় ছিলাম এক। তারপরে এর আগে ছিল মোগলরা শাসন করেছে আরো 800 বছর। মোগলদের ধর্ম এই ভারতের ছিল না, তারাও ধর্ম ছিল আলাদা, সংস্কৃতি ছিল আলাদা, ভাষা ছিল আলাদা, তারা ছিল প্রতিপক্ষ। আমরা সবাই ভারতবর্ষে ছিলাম এক, আমরা ছিলাম ঐক্যবদ্ধ। তারও আগে ছিল হুনেরা, তারও আগে ছিল পালিতরা, তারও আগে ছিল বৌদ্ধরা, তারা আগে ছিল হিন্দুরা, তারাও কিন্তু বিদেশি, তাদের ধর্ম তাদেরও সংস্কৃতি ছিল আলাদা। বিভিন্ন সময়ে এই সমস্ত বহিরাগতরা আমাদের দেশে আসছে, আমরা তাদের সঙ্গে আপোষ করেছি। তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে ভাওতা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদের সংস্কৃতি বদলাইছে, আমাদের ভাষা বদলাইছে, এমনকি আমাদের ধর্ম বদলাইছে। এই ধর্মান্তরিত হইতে হইতে আমরা শেষ পর্যন্ত ব্রিটিশ আমলে বা মোগলদের আমলে আমরা মোগল শাসকদের প্ররোচনায়, তাদের অনুপ্রেরণায়, তাদের অনুকম্পায়, তাদের সুযোগ সুবিধা পায়ে আমরা মুসলমান হয়েছি। ইংরেজ আমলে এসে আমরা এই মুসলমানরা আবার অত্যাচারিত হয়েছি। তারপরে আমরা পাকিস্তান সৃষ্টি করেছি, একটি ধর্ম ছিল এক, কিন্তু ভাষা ছিল সংস্কৃতি আলাদা, কিন্তু তখনও আমরা আবার বিভ্রান্ত হয়েছি। মুসলমান নাম দিয়ে আমাদেরকে শাসন করেছে, শোষিত হয়েছি, তখনও আমরা কিন্তু বাঙালি নামে এক হয়েছিলাম। আমাদের তখন স্বার্থ ছিল এক, পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়েছি। 47 সনে একই ধর্মের লোক শাসনকর্তা হয়েও আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। 71 মুক্তিযুদ্ধে আমরা বাঙালি জাতির উন্মেষ হয়েছে। এখন এখানে আমরা সব একাকার হয়ে গেছি। আমরা এখন শাসকও এক, ধর্ম এক, ভাষা এক, চিন্তা চেতনা স্বার্থ সব এক, কিন্তু স্বার্থের বেলায় সবকিছু এক, কিন্তু স্বার্থ এক নয়। আজকে বৈষম্য আন্দোলনের পরে যেটা আরো স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে, এতদিন আমরা কেউ বাঙালি কেউ বাংলাদেশি কেউ এগুলো বলে আমরা একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি, আমরা এক হওয়ার চেষ্টা করেছি, আমাদের স্বার্থকে এক করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি সবাই মিলে ভালো মন্দ মিলে থাকতে। কিন্তু এখন আমরা এসে দেখেছি যে আমরা আর ঐক্যবদ্ধ নই, আমরা ভালো এবং মন্দ। বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আমাদের মধ্যে স্পষ্ট ধারণা হয়েছে যে আমরা ভালো ভালো মন্দ মন্দ, ভালো মন্দের মিশ্রণ হতে পারবে না। আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দল যারাই করে না কেন, তারা সব দল করে সবাইকে নিয়ে, ভালো কি নিয়েও মন্দ কি নিয়েও। এই যে রাজ্জাকি সাহেব প্রশ্ন তুলেছেন আজকের এই সম্পদগুলোর উকিল কে, আজকে কোম্পানিগুলোর দায়িত্ব কে নিল, বিভিন্ন জায়গাগুলো শূন্যস্থান কে পূরণ করলো, এগুলো আমাদের রাজনৈতিক দলের লোকেরাই পূরণ করেছে ভাই, রাজনৈতিক দলগুলোই পূরণ করেছে। কারণ তাদের মধ্যে খারাপ না হলে তো আমরা বাঁচতে পারবো না, টিকতে পারবো না। আমার সভাপতি টিকতে পারবে না তো খারাপ লোক না হলে, তার সিকিউরিটি কে দিবে, তার এসএসএফ সিএসএফ কে বানাবে, সরেন সরেন মহারাজা আসতেছে, এটা কে বলবে? ভালো লোক বলবে, তাদেরকে পালতে হবে। আজকে পত্রিকাগুলো দেখেন, আজকে টেলিভিশন গুলো দেখেন, 71 টেলিভিশন বলেন, মালিক চেঞ্জ হয়েছে, আরেকজন তো এসে গেছে মালিক, মেঘনা তো এসে গেছে, মেঘনা তেলের দাম তো কমে না। কেউ তো প্রশ্ন করেন না মেঘনা তেলের দাম কেন কমে না, ফ্রেশ তেলের দাম কেন কমে না, একজন তো প্রশ্ন করেছেন? আজকে বসুন্ধরার মালিকের প্রতিদিন, তারপরে টেলিভিশনের সব চেঞ্জ হয়ে গেছে, সম্পাদক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নতুন সম্পাদক কারা আসছেন? দলের লোক আসছেন, জামাতের লোক আসছেন না বিএনপির লোক আসছেন, গোপন কিছু না, সব পত্রিকার অফিসে জামাতের বিএনপির লোক আর আমার ভাই এবি পার্টির লোক, তারা চলে গেছে। আজকে বিভিন্ন উকালতিতে এবি পার্টির লোক,
আপনি যে এখানে যে কোর্ট কথা বলছেন, সেই কোর্টে গিয়ে দেখেন সব এবি পার্টির লোক, সব এবি পার্টি ব্যারিস্টার সাহেবরা গিয়া সব জমা হয়েছে কোথায়? ওই ইয়াতে, ওই যে কি বলে আইসিটি কোর্টে, সব তাদের এবির লোক। আপনি দেখেন বিভিন্ন ব্যাংকের জামাতের লোক, সব ব্যাংক গুলো জামাতের লোক। ডিসিএসপি দেখেন সব জামাতের লোক। শূন্যস্থান পূরণ হয়েছে, কাকে দিয়ে পূরণ হয়েছে? ভয় পাচ্ছেন কেন বলেন? এরা বিএনপির, এরা জামাতের। কই আপনি তো ভালো মন্দ বিচার করছেন না, এখানে ভালো বলছেন না। এখানে তো তার মানে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে ভালো মন্দ নিয়ে আসবে, কিন্তু আজকে কিন্তু আমাদের স্বার্থ এক না। আজকে আমাদের বলতে হবে আমাদের স্বার্থ এক না। আওয়ামী লীগের স্বার্থ মানে জামাতের স্বার্থ না, জামাতের স্বার্থ মানে বিএনপি স্বার্থ না। আজকে ডক্টর ইউনূস সাহেবের স্বার্থ মানে জামাতের শামসুল ইসলাম সাহেবের স্বার্থ না, শামসুর রহমান স্বার্থ না। আজকে জনাব ইউনূস সাহেবের যে স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে বিএনপির মির্জা ফখরুল ইসলাম স্বার্থ এক না, কারোর সাথে কারো মিল না, বিপরীতমুখী স্বার্থ, সংঘাতময় স্বার্থ। এখানে যদি আপনি একটা সুস্পষ্ট সংবিধান রচনা না করেন, এখানে যদি সুন্দর আইনের শাসন না আনেন, এখানে যদি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আমাদের মধ্যে স্বার্থ অনৈক্য। এখন আমরা কেউ এক স্বার্থ না, দুই ভাই বোন এক স্বার্থ না। আমার বাবা থাকতে আমরা সবাই একসঙ্গে ছিলাম, বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে আমি ভাই বোন সবাই আলাদা হয়ে গেছি। বাবার কবরের জায়গাটুকু ছাড়া বাকি সবটুকু ভাগ করতে চাই, বাবার কবরের জায়গাটুকু অনেকে ভাগ করতে চাই। আমরা এখন এক নই, আমাদের স্বার্থ ভিন্ন, আমরা এক স্বার্থে থাকি না। কাজে আমরা সবাই সবার স্বার্থের পক্ষে কথা বলছি, আমরা জনগণের পক্ষে এখন কেউ কথা বলছি না। বিএনপি বলছে না, জামাতও বলছে না, জাতীয় পার্টি বলছে